তাহলে প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ডিএনএ অনুলিপন। অনুলিপন কথাটার অর্থ কি? অনুলিপন কথাটার অর্থ হলো কপি করা। তাহলে অনুলিপন মানে কি করা? কপি করা, অর্থাৎ ডুপ্লিকেট করা। একে ইংলিশে বলা হয় রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেট করা মানে হলো কপি করা। তাহলে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন কথাটার অর্থ হলো একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানানো, একটা ডিএনএকে কপি করা। ডিএনএর গঠনে আমরা দেখছিলাম যে ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত। এই নিউক্লিওটাইডগুলো আবার তিনটা উপাদান দিয়ে গঠিত। কি কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর এর সাথে থাকে ফসফেট গ্রুপ। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হয় একটা ডিএনএ। তাহলে এরকম আমরা যদি একটা ডিএনএকে আর্ট করি তাহলে ডিএনএটা পেঁচানো থাকে, কিন্তু সেই ডিএনএটাকে ধরো আমি খুলে ফেললাম প্যাচটাকে, তাহলে এই যে এরকমভাবে প্যাচটা খুলে যাবে। প্যাচটা খুলে গিয়ে তাহলে দুইটা স্ট্র্যান্ড ডিএনএ তৈরি হচ্ছে। আমরা জানি ডিএনএ এর যদি একটা স্ট্র্যান্ডে অ্যাডেনিন থাকে তাহলে তার অপর পাশের স্ট্র্যান্ডে কি থাকবে? থাইমিন। কোন স্ট্র্যান্ডে যদি গুয়ানিন থাকে অপর পাশের স্ট্র্যান্ডে থাকবে সাইটোসিন। কোন স্ট্র্যান্ডে যদি থাইমিন থাকে তার অপর দিকে থাকবে অ্যাডেনিন। তাহলে এই ধরনের একটা স্ট্র্যান্ড আমরা পাবো। তাহলে ডাবল হেলিক্সের মধ্যে কিন্তু এদের মধ্যে বিভিন্ন হাইড্রোজেন বন্ধন ছিল, যেমন অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন আমরা যখন করব, অর্থাৎ একটা ডিএনএকে কপি করব, তখন প্রথম কাজ হলো কোনো কিছুর সাহায্যে আমরা এই ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটাকে খুলে ফেলবো। এটা একটা এনজাইম কাজ করে, আমরা প্রসেসটা পড়ার সময় জানবো। তাহলে আমাদের প্রথম কাজ ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের প্যাচটাকে খুলে ফেলা। এরপর কি করব? এই যে একটা স্ট্র্যান্ড, তাহলে এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হইলো, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হইলো। আমরা এই দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে নতুন নিউক্লিওটাইড জোড়া দিয়ে নতুন একটা ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ বানাবো। কীরকম? মনে করো আমি এই স্ট্র্যান্ডটাকে কপি করতে চাচ্ছি, তাহলে বাইরে থেকে আমি কিছু নিউক্লিওটাইড নিয়ে আসবো। কাকে কাকে নিয়ে আসবো? এটা বোঝার উপায় তো অনেক সোজা। তাহলে কাকে নিয়ে আসবো বলো? আমি যদি এই স্ট্র্যান্ডটাকে, অর্থাৎ ধরে নিই এটা 1 নাম্বার স্ট্র্যান্ড আর এটা 2 নাম্বার স্ট্যান্ড, তাহলে আমি 1 নাম্বার স্ট্যান্ডটাকে যদি কপি করতে চাই তাহলে অ্যাডেনিন বাইরে থেকে আমাকে আনতে হবে কাকে? থাইমিনকে নিয়ে আসতে হবে। গুয়ানিন আছে বাইরে থেকে কাকে আনতে হবে? সাইটোসিন। থাইমিন আছে বাইরে থেকে কাকে আনতে হবে? অ্যাডেনিন। তাহলে আলটিমেটলি দেখো এইভাবে নতুন আর একটা চেইন তৈরি হচ্ছে। তাহলে একটা নতুন সূত্রক আর একটা পুরাতন সূত্রক মিলে, এই দুইটা মিলে তৈরি হয়ে যাচ্ছে আরেকটা নতুন ডিএনএ। তুমি আগে বেসিক কনসেপ্টটা বুঝো, পুরো প্রসেস তো আমরা জানবই। ঠিক একইভাবে অপর পাশের স্ট্যান্ডটাকেও তুমি কপি করতে পারো। তাহলে অপর পাশের স্ট্যান্ডে আগে কি ছিল? থাইমিন। তাহলে এর এগেনস্টে তুমি কি নিয়ে আসবা? অ্যাডেনিন। আগে ছিল সাইটোসিন, কি নিয়ে আসবা? গুয়ানিন। আগে ছিল অ্যাডেনিন, কি নিয়ে আসবা? থাইমিন। তাহলে এটা আরেকটা নতুন চেইন তৈরি হচ্ছে। এভাবে তুমি কপি করতেই থাকবা। তাহলে এরকমভাবে দেখো, খুব সিম্পল কথা, আমরা একটা ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটাকে আগে খুলে ফেলবো। খুলে একটা পুরাতন স্ট্যান্ড থাকতেছে, ওই পুরাতন স্ট্যান্ডের অনুরূপ নিউক্লিওটাইড বা পরিপূরক নিউক্লিওটাইড, কারণ অ্যাডেনিন তার এগেনস্টে কি আনতে হবে? থাইমিন। গুয়ানিন তার এগেনস্টে কি আনতে হবে? সাইটোসিন। এনে আমরা একটা নতুন চেইন তৈরি করব। তাহলে এই যে একটা নতুন চেইন আর একটা পুরান চেইন মিলে এটা হয়ে গেল একটা ডিএনএ, যেটা পরবর্তীতে আবার পেঁচাই যাবে, আবার ডাবল হেলিক্স স্ট্রাকচার তৈরি করবে। একইভাবে এইখানে একটা পুরান চেইন একটা নতুন চেইন মিলে এও পরবর্তীতে পেঁচাই গিয়ে আরেকটা ডাবল হেলিক্স স্ট্রাকচার তৈরি করবে। তাহলে একটা ডিএনএ তুমি খুললা, কিন্তু আউটপুট হিসেবে কয়টা ডিএনএ পাচ্ছ? 2টা ডিএনএ পাচ্ছ। এই প্রসেসটাকেই বলা হয় ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তুমি যে মূল কথাটা বুঝে যাও তাহলে কিন্তু পুরো প্রসেস তোমার জন্য বোঝা অনেক ইজি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে নতুন নিউক্লিওটাইডগুলো আসলো, অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি থাইমিন আসলো, গুয়ানিনের পরিপূরক সাইটোসিন আসলো, এরা কোথা থেকে আসে? তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যখন নিউক্লিয়াস পড়ছিলাম, এই নিউক্লিয়াসের নিউক্লিওলাসের একটা কাজ ছিল মুক্ত নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিওলাস সে কিন্তু নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করতে পারে। তাহলে যেসব মুক্ত নিউক্লিওটাইড আসতেছে এখানে নতুন ডিএনএর একটা সূত্রক তৈরির জন্য, তারা মূলত আসতেছে নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাস নিউক্লিওটাইডগুলোকে তৈরি করে দেয়। তাহলে এইখানে প্রত্যেকটা ডিএনএ, তাহলে এই যে একটা নতুন ডিএনএ তৈরি হইলো, এই নতুন ডিএনএর মধ্যে হলুদ রঙের যে চেনটা আমি আর্ট করছি এটা কিন্তু পুরান ডিএনএর, আর যেটা পিঙ্ক কালারের যে নতুন চেনটা আর্ট করছি এটা হলো নতুন। তাহলে প্রত্যেকটা ডিএনএর মধ্যে একটা চেন পুরাতন আর একটা চেন নতুন। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কারণ কি? ডিএনএর 2টা চেনের অর্ধেক, মানে একটা চেন সংরক্ষণ হয়েছে মানে আগের মতোই আছে। এই জন্য এই পদ্ধতিটার নাম হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এখন এই পদ্ধতি থেকে কি কি জানতে হয়? তুমি দেখবা যে এই পদ্ধতি শুরু হওয়ার জন্য শুরুতে এই যে ডাবল হেলিক্সের প্যাচটা খুলে দেয় একজন এনজাইম, তাহলে ওর নামটা আমাদেরকে জানতে হবে। এরপর নিউক্লিওটাইডগুলোতে এসে জোড়া দিচ্ছে, এই জোড়া দেওয়ার জন্য একটা এনজাইম কাজ করে। আবার 2টা স্ট্র্যান্ড যে তৈরি হচ্ছে, এই যে প্রথম যে স্ট্র্যান্ডটা এটা কমপ্লিমেন্টারি, একদম কন্টিনিউয়াসলি তৈরি হয়, মানে এটা একদম কোনো রকম বিরতি ছাড়াই
তৈরি হয় এটাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড। লিড মানে কি, মানে নেতৃত্ব দেওয়া। তাহলে সে যেহেতু নেতৃত্ব দিচ্ছে এই জন্য এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আরেকটা স্ট্র্যান্ড দেখবা যে একটু ভেঙে ভেঙে তৈরি হয়, যদিও আমি এখানে আর্ট করছি কন্টিনিউয়াসলি, কিন্তু দেখবা একটু ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, গ্যাপ গ্যাপ রেখে রেখে তৈরি হয়েছে। তাহলে সে কি করছে, একটু ল্যাগ করছে। ল্যাগ মানে পিছিয়ে পড়া, তাহলে ওইটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। আমরা একটু পরে জানবো সবগুলোই। তাহলে কি বলা হয়, ল্যাগিং স্ট্র্যান্ড বলা হয়। এবং এই যে নতুন নিউক্লিওটাইডগুলো এসে জোড়া হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে না, অনেকগুলো এনজাইমের ভূমিকার কারণে পুরান সূত্রকের মধ্যে নতুন নতুন নিউক্লিওটাইডগুলো এসে একটা নতুন চেইন তৈরি করতেছে। তাহলে এইখানে কিছু এনজাইম কাজ করে, আমরা মূলত ওই জিনিসগুলো সম্পর্কেই আজকের ক্লাসে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাহলে আমরা একটু দেখি ডিএনএ অনুলিপন। অনুলিপন মানে কি তাহলে বলছি, কপি করা। তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি কয় পদ্ধতিতে হতে পারে, 3 পদ্ধতি। সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল মানে আগের যা ডিএনএ আছে নতুন তৈরি ডিএনএ হুবহু ওইটার মতোই হবে। অর্ধ সংরক্ষণশীল মানে এইখানে একটা চেইন নতুন তৈরি হবে আর একটা চেইন পুরান থাকবে, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসলাম। সেখানে তোমরা দেখছো যে একটা চেইন নতুন তৈরি হচ্ছে আর একটা চেইন আগের ডিএনএ থেকেই আসা পুরাতন হিসেবেই রয়ে গেছে। এই পদ্ধতিটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। বর্তমান মতবাদ অনুযায়ী ডিএনএ সংরক্ষিত হয় বা ডিএনএ অনুলিপিত হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই। তাহলে এইটাই হলো আমাদের সবচেয়ে অ্যাকসেপ্টেবল বা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। আর একটা হলো বিচ্ছুরণশীল পদ্ধতি। বিচ্ছুরণশীল কেন বলা হচ্ছে, বিচ্ছিন্নভাবে যে কোথাও ডিএনএ অনুলিপনটা শুরু হতে পারে। তাহলে দেখো আমরা জানি সাধারণত কোনটার মাধ্যমে হয়, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অনুলিপনটা ঘটে। এখানে দুইজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, ম্যাথিউ মেসেলসন এবং ফ্রাঙ্কলিন স্টাহল প্রতিষ্ঠিত করেন এটা। তাহলে এখানে একটা প্রশ্ন, কোষ চক্রের কোন ধাপে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? আমরা জানি কোষ চক্রের একটা ধাপ আছে ইন্টারফেস। এই ইন্টারফেসের একটা এস দশা বা সিনথেসিস দশা আছে। ওই সিনথেসিস দশায় মূলত একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ অর্থাৎ ডিএনএগুলো কপি হয়ে যায়। কারণ কোষ বিভাজনের সময় যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষ হবে, তার মানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, তার মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হতে হবে। তাহলে এটা ইন্টারফেসের এস দশা বা সিনথেসিস দশায় হয়ে যায়। তাহলে এখন দেখো প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে, এখন তোমার জন্য বোঝা ইজি। তুমি এই ছবিটা একটু খেয়াল করো তো। তাহলে দেখো এইটা ছিল একটা ডাবল স্ট্যান্ড, এই ডাবল স্ট্যান্ডটা এখানে এসে খুলে গেল। খুলে যাওয়ার কারণে এই যে অ্যাডেনিন, তার অপোজিটে কে থাকতেছে থাইমিন, সাইটোসিন, তার এগেনস্টে কে থাকতেছে গুয়ানিন। তাহলে এইটা সবুজ কালারের যেটা, এটা একটা পুরান স্ট্যান্ড। এখানে সবুজ কালারের যেটা, এটা একটা পুরাতন স্ট্যান্ড। এবং তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড হিসেবে এখানে ছিল গুয়ানিন, এগেনস্টে কে আসছে নতুন নিউক্লিওটাইড সাইটোসিন, ছিল গুয়ানিন, নতুন কে আসছে সাইটোসিন। তাহলে এরকমভাবে যে লাল রঙের যে সূত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা নতুন চেইন তৈরি হয়েছে। তাহলে এটা একটা নতুন চেইন তৈরি হয়ে এটা একটা নতুন ডিএনএ হয়ে গেল। ঠিক একইভাবে এখানেও এই যে লাল রঙের যেটা, এটা একটা নতুন চেইন, নতুনভাবে নিউক্লিওলাস থেকে নিউক্লিওটাইড এনে এনে আরেকটা চেইন বানাই দিছি আমরা। ওই চেইন তৈরি হওয়ার মাধ্যমে এটা আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে। আলটিমেটলি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে গেছে। তাহলে কি লাগে আমাদের, একটি সাঁচ লাগে। তাহলে এইখানে এই ডিএনএটা হলো একটি সাঁচ ডিএনএ বা টেমপ্লেট ডিএনএ, যার সাথে কম্পেয়ার করে আমরা কমপ্লিমেন্টারি বা পরিপূরক নিউক্লিওটাইডগুলোকে এনে জোড়া দিব। এরপর কি লাগবে তোমার, অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট, সহজ বাংলা কথায় অসংখ্য নিউক্লিওটাইড লাগবে। কারণ কি, এই যে তুমি গুয়ানিনের সাথে জোড়া দেওয়ার জন্য সাইটোসিনকে আনতেছো, তাহলে সাইটোসিন তো একটা মুক্ত নিউক্লিওটাইড, তাকে তো কোথাও না কোথাও থেকে আনতে হবে। এবং আমরা জেনে আসছি যে এই অসংখ্য মুক্ত নিউক্লিওটাইডগুলো কে তৈরি করে দেয়, এইটা তৈরি করে দেয় নিউক্লিওলাস। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি পড়তে মজা পাবা, নাহলে তুমি কিন্তু বুঝবা না যে মুক্ত নিউক্লিওটাইডগুলো আসতেছে এগুলো কোথায়, এগুলো কি চাঁদের দেশ থেকে আসতেছে নাকি? এটা কিন্তু চাঁদের দেশ থেকে আসতেছে না, এদেরকে তৈরি করে দিচ্ছে কি নিউক্লিওলাস। তাহলে জিনিসটা তোমার মাথায় ক্যাচ করবে, আদারওয়াইজ তুমি মুখস্থ করে যাবা, এটা কখনোই তোমার মাথায় থাকবে না। এছাড়া লাগে কিছু গুরুত্বপূর্ণ এনজাইম। তাহলে পুরা প্রক্রিয়াটাই হয় একটা এনজাইম নিয়ন্ত্রিত। কিছু এনজাইম ডিএনএর এই যে ডাবল হেলিক্সের প্যাচটা খুলে দিবে, কিছু এনজাইম আবার নিউক্লিওটাইডগুলোকে এনে জোড়া দিবে। আবার ডিএনএ একটু আগে আমরা পড়ছি একটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি তৈরি হয়, নিরবচ্ছিন্নভাবে, কোনো ভাগ ভাগ হয় না। কিন্তু একটা স্ট্যান্ড ভেঙে ভেঙে তৈরি হয়, মনে করো একটু তৈরি হয়েছে এক জায়গায়, একটু তৈরি হয়েছে এক জায়গায়, পরে আবার ওই স্ট্যান্ডটাকে জোড়া দিতে হয়। জোড়া দেওয়ার কাজেও কোনো না কোনো এনজাইম হেল্প করবে। তাহলে এখানে এনজাইমের ভূমিকাটা সবচেয়ে বেশি। এই এনজাইমগুলোকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। তাহলে পুরো এনজাইমের গ্রুপটাকে একসাথে কি বলা হয়, রেপ্লিকেশন কমপ্লেক্স, বা যাকে আরেক নাম হচ্ছে রেপ্লিসোম। এই রেপ্লিসোম নামক এনজাইমের গ্রুপের মধ্যে কি কি থাকে, প্রথম যে এনজাইমটা তার নাম ডিএনএ পলিমারেজ। নামটা খেয়াল করো,
পলিমারেজ কথাটা কেন আসছে? পলিমারাইজেশন মানে কি? পলিমারাইজেশন মানে হচ্ছে পলিমারকরণ, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট অণু জোড়া দিয়ে বড় অণু তৈরি করার পদ্ধতিকে বলি আমরা পলিমারকরণ। তাহলে এখানে কি করতেছো তুমি? এই যে অনেকগুলো নিউক্লিওটাইড অ্যাডিনিন, সাইটোসিন, থাইমিন একটা পর একটা জোড়া দিয়ে একটা চেইন তৈরি করতেছো, তাহলে এটাও একটা পলিমারাইজেশন বা পলিমারকরণ প্রক্রিয়া। তাহলে পলিমারকরণের জন্য যে এনজাইম তার নাম হবে পলিমারেজ। তুমি মাথায় রাখবা এনজাইমের নামের সাথে সবসময় এস কথাটা থাকে, এস মানে এটা এনজাইম বোঝায়। তাহলে এর নাম কি? পলিমারেজ। যেহেতু সে পলিমারাইজেশন করে বা পলিমারকরণ করে তৈরি করতেছে ডিএনএ, তখন তার নাম হয় ডিএনএ পলিমারেজ। যদি কখনো আমরা দেখি ডিএনএ থেকে তৈরি হচ্ছে আরএনএ, তখন ওই এনজাইমটার নাম হবে আরএনএ পলিমারেজ। তাহলে এইভাবে তুমি মাথায় রাখবা। এরপর হেলিকেজ নামক একটা এনজাইম লাগে, প্রাইমেজ নামক একটা এনজাইম লাগে, আমরা একটু পরে দেখব। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। দেখো এখানে কি আমি একটু তোমাদেরকে বুঝাই দেই। তাহলে প্রথমে এই যে একটা এনজাইম ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটাকে খুলে দিছে, দিয়ে তাদেরকে দুইটা আলাদা আলাদা স্ট্যান্ড তৈরি করে দিছে। এই এনজাইমটার নাম হলো হেলিকেজ। তাহলে যে ডাবল হেলিক্সের প্যাচটা খুলে দিল তার নাম কি? হেলিকেজ। এখন ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেওয়া মাত্রই এই যে থাইমিন আছে, এই যে অ্যাডেনিন আছে, সে কিন্তু তার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে। তারা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করবে, কারণ অ্যাডেনিন থাইমিনের সাথে সবসময় সংযুক্ত হতে চায়। কিন্তু তুমি যদি আরেকটা স্ট্যান্ড তৈরি করে দিতে চাও তাহলে তো তাদেরকে সংযুক্ত হতে দেওয়া যাবে না। এই জন্য একটা এনজাইম থাকে এই সিঙ্গেল স্ট্যান্ডের সাথে বাইন্ড করে থাকে। বাইন্ড মানে কি? বন্ধন। তাহলে সিঙ্গেল স্ট্যান্ডটাকে ধরে রাখে যাতে তারা পুনরায় পুরান কানেক্ট হতে না পারে। এই এনজাইমটার নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। কারণ সে কী করে? এই সিঙ্গেল স্ট্যান্ডের সাথে বাইন্ড করে বা বন্ধন তৈরি করে এমনভাবে থাকে যেন এই পুরান সিঙ্গেল স্ট্যান্ডের সাথে পুনরায় কানেক্ট না হতে পারে। তাহলে এটা হলো এসএসবিপি বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ। ডিএনএ যে পলিমারকরণ শুরু হয়, শুরুতেই লাগে একটা প্রাইমার। প্রাইমারটা কি? প্রাইমারটা হলো একটা ট্রেনের ইঞ্জিনের মতো। তাহলে এই প্রক্রিয়াটা শুরু হওয়ার জন্য সর্বপ্রথম কিছু নিউক্লিওটাইড এনে জোড়া দিতে হবে, তারপর প্রক্রিয়াটা ধীরে ধীরে সামনে যাবে। এই পুরো ডিএনএ পলিমারকরণের কাজটা যে ইঞ্জিন করে থাকে, সেই ইঞ্জিনটার নাম হলো প্রাইমার। প্রাইমার মূলত ডিএনএ রেপ্লিকেশনটা শুরু করে দেয়। প্রাইমার তৈরির জন্য যে এনজাইম বা প্রাইমারের কাজের জন্য যে এনজাইম তার নাম হলো প্রাইমেস। এরপর দেখো ডিএনএ পলিমারাইজেশন ঘটাচ্ছে, মানে নিউক্লিওটাইডগুলোকে জোড়া দিচ্ছে, তাহলে এর নাম হবে ডিএনএ পলিমারেজ। সিম্পল কথা। আর গাইরেজ এনজাইম থাকে, এপি আইসোমারেজ এনজাইম থাকে। তাহলে একটু পরে আমরা দেখব প্রত্যেকটা এনজাইমের আলাদাভাবে কাজ। তাহলে এই যে দেখো কি হচ্ছে, ডিএনএ একটা ডাবল হেলিক্স, এরপরে এর বন্ধনগুলো খুলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম। আমরা জানি ডিএনএ এর একটা স্ট্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটা স্ট্যান্ড হয় তার কমপ্লিমেন্টারি বা পরিপূরক। কমপ্লিমেন্টারি মানে কি? অ্যাডেনিনের এগেনস্টে থাইমিন, গুয়ানিনের এগেনস্টে সাইটোসিন, থাইমিনের এগেনস্টে অ্যাডেনিন। কিন্তু ওই চেনটা হতে হবে তার উল্টা, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম। এটা যদি না বুঝে থাকো তাহলে আমাদের যে গত লেকচার ছিল 1.3 লেকচার, এটা তুমি অবশ্যই দেখে নিবা। এটা যদি না বুঝো তাহলে কিন্তু তোমার মাথায় ঢুকবে না। এবার দেখো এরা নতুনভাবে খুলে গিয়ে পরে আবার নতুন নিউক্লিওটাইড এনে জোড়া দিয়ে আমরা নতুন আরেকটা সূত্র বানাবো। ওকে, তাহলে এই ছবিটা একটু লক্ষ্য করো। দেখো এটা ছিল একটা ডিএনএ ডাবল স্ট্যান্ড। তাহলে এই যে ডিএনএ হেলিকেজ নামক এনজাইমটা ডাবল স্ট্যান্ডের বন্ধনটাকে খুলে দিল, দিয়ে কি করলো? দুই দিকে দুইটা সিঙ্গেল স্ট্যান্ডের ডিএনএ আলাদা হয়ে যাচ্ছে। এই সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ তুমি এখন এটাকে কপি করে একটা ডিএনএ বানাবা, এইটাকে কপি করে আরেকটা ডিএনএ বানাবা। তাহলে এখান থেকে আলাদাভাবে দুইটা ডিএনএ তৈরি হয়ে যাবে। এই যে এই ছবিটা আরও ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে এইটা একটা ডিএনএর স্ট্যান্ড পুরাতন, এটা একটা ডিএনএর স্ট্যান্ড। তাহলে এই স্ট্যান্ডটা ছিল কত? 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে পুরান স্ট্যান্ডটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, তুমি যে নতুন স্ট্যান্ডটা তার সাথে জোড়া দিয়ে তৈরি করবা, আমাকে বলো এটা কি হতে হবে? ডিএনএ হলে স্ট্যান্ডটা উল্টা হতে হবে। একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয় তাহলে আরেকটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন। আদারওয়াইজ কিন্তু অ্যাডেনিন থাইমিনের দেখা পাবে না। গত ক্লাসে আমরা 1.3 লেকচারে খুব সুন্দর করে এটা পড়াইছি, তুমি না দেখে থাকলে এটা অবশ্যই দেখে নিবা। তাহলে দেখো পুরান স্ট্যান্ডটা তৈরি হচ্ছে কিভাবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে নতুনটা তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই দুইটা মিলে একটা ডিএনএ হয়ে গেল। আবার অপোজিট দিকের পুরানটা কি থাকবে তাহলে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে নতুন যেটা তুমি বানাই দিবা এটা উল্টা হবে, অর্থাৎ 3 প্রাইম থেকে কি হবে? 5 প্রাইম হবে। এই যে দুইটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি একই সাথে কপি হচ্ছে, এর মধ্যে একটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি কপি হয়, অর্থাৎ এর মধ্যে কোনো গ্যাপ থাকে না। এই স্ট্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। লিড মানে নেতৃত্ব দেওয়া, সে যে নেতৃত্ব দিচ্ছে মানে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, একে এই জন্য কি বলা হয়? লিডিং স্ট্যান্ড বলা হয়। আর একটা স্ট্যান্ড যেটাকে কপি করতেছো, এটা ভেঙে ভেঙে এখানে এক টুকরা তৈরি হয়েছে, এখানে এক টুকরা, এখানে এক টুকরা,
তাহলে সে একটু ল্যাগ করতেছে, ল্যাগ মানে কি পিছাই যাওয়া। ওই যে তোমরা একটা অ্যাড দেখতেছো না, কিরে বান্টি তোর সাবান স্লো কেন, এরকম একটা মেয়ে একটা ছেলেকে বলে না, তাহলে এইটা মনে করো বান্টি, এই ল্যাগিং স্ট্যান্ড হলো বান্টি, ও খুব স্লো, তাহলে ও ভেঙে ভেঙে ধীরে ধীরে তৈরি হচ্ছে, তার মানে ল্যাগ করে গেছে, পিছাই গেছে, এই জন্য এই স্ট্যান্ডকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ডের খণ্ডগুলোকে পরে তো আবার জোড়া দিতে হবে, এই জোড়া দেওয়ার কাজটা করে লাইগেস নামক একটা এনজাইম। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ড কে পরে জোড়া দেয় কোন এনজাইম, লাইগেস এনজাইম। এবং এই যে ল্যাগিং স্ট্যান্ডে যে প্রত্যেকটা খণ্ড তৈরি হচ্ছে, এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। কি বলা হয় একে, ওকাজাকি খণ্ড। তাহলে ওকাজাকি খণ্ডটা আমরা কোথায় পাবো, ল্যাগিং স্ট্যান্ডে পাবো, কারণ যে স্ট্যান্ডগুলো ভেঙে ভেঙে তৈরি হচ্ছে তাদেরকে বলা হয় ওকাজাকি খণ্ড। আর ওকাজাকি খণ্ড জোড়া দেওয়ার জন্য যে এনজাইম তারই নাম হলো লাইগেস এনজাইম। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি, তাহলে কালোটা হলো পুরান স্ট্যান্ড আর এই যে সবুজটা হলো নতুন স্ট্যান্ড। সবুজ নতুন স্ট্যান্ড তৈরি হওয়ার জন্য প্রথমে যে কাজ করছে, প্রথম যে অংশটুকু তৈরি হয়েছে তাকেই বলা হয় প্রাইমার। প্রাইমার তৈরির জন্য যে এনজাইম তার নাম প্রাইমেস। কিন্তু এটা দেখো কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, কিন্তু পরেরটাই যে ভেঙে এক টুকরা হয়েছে আরেক টুকরা হয়েছে, তাহলে এই টুকরাগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড, এবং ওই স্ট্যান্ডটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, আর যেটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড। আশা করি ক্লিয়ার। এই ছবি এখন লাস্ট বারের মতো আমরা দেখবো, এখানে ক্লিয়ারলি তুমি এখন বুঝতে পারবা। তাহলে দেখো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা কি হয়ে গেল, এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ক্রোমোজোমের ছোট অংশ জিনের ছোট অংশ, ক্রোমোজোমের ছোট অংশ ডিএনএ, এই যে ডিএনএটা সেখানে খুলে গেল, তাহলে কোন এনজাইম ডাবল হেলিক্সটা খুলে দেওয়ার কাজ করলো, হেলিকেস। বারবার নামটা শুনলেও তোমার মাথায় কিন্তু থাকবে। তাহলে হেলিকেস এনজাইম খুলে দিল, এই হেলিকেস এনজাইম খুলে দেওয়ার পরে দুইটা পুরান স্ট্যান্ড পাচ্ছি, তাহলে এটা একটা পুরান স্ট্যান্ড, এটা একটা পুরান স্ট্যান্ড। পুরান স্ট্যান্ডে এখন কাজ কি, নতুন নিউক্লিওটাইড এনে জোড়া দেওয়া। এই যে দেখো নতুন নিউক্লিওটাইডগুলো আসতেছে, হ্যাঁ মুক্ত নিউক্লিওটাইডগুলো এসে জোড়া হচ্ছে। কিভাবে জোড়া হবে, অ্যাডেনিনের এগেইনস্টে থাইমিন আসবে, গুয়ানিনের এগেইনস্টে সাইটোসিন আসবে, এবার অ্যান্ড সো অন, এভাবে আসতেই থাকবে একটার পর একটা। এবং কোন এনজাইম, যে এনজাইমের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে সেই এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইম না থাকলে কিন্তু এই ঘটনার কোনোটাই ঘটবে না, তাহলে ডিএনএ পলিমারেজ নামক এনজাইম এই ঘটনাটা ঘটাচ্ছে। এর মধ্যে এই স্ট্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, একে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড, আর এটা একটু ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, গ্যাপ গ্যাপ করে তৈরি হচ্ছে, এজন্য একে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ডের প্রত্যেকটা খণ্ডকে কি খণ্ড বলা হয়, ওকাজাকি খণ্ড। ওকে, আর পুরো প্রক্রিয়ার মধ্যে দেখো আর কোন কোন এনজাইম কাজ করবে, তাহলে এই পুরান দুইটা স্ট্যান্ড যাতে পুনরায় কানেক্টেড না হতে পারে এইটা প্রতিরোধ করবে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া দিবে যে এনজাইম তার নাম হলো লাইগেস এনজাইম। তাহলে এই এনজাইমগুলোর নাম আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এই যে দেখো এইখানে কাজগুলো একসাথে দেওয়া আছে। তাহলে টপোআইসোমারেজ নামক এনজাইমটা কি করে, অতিমাত্রায় পেঁচানো থেকে রক্ষা করে। কারণ ডিএনএ প্রথমে কি হচ্ছে দেখো, ডাবল হেলিক্স খুলে যাচ্ছে, ওই ডাবল হেলিক্স যেন আবার প্যাচ খেয়ে না যায়, কারণ পুরান পুরান যদি কানেক্ট হয়ে যায় তাহলে তো তোমার আর নতুন ডিএনএ তৈরি হইলো না, তোমার বানাইতে হবে একটা পুরান একটা নতুন, এজন্য এটাকে প্রিভেন্ট করতে হবে। আর নতুন যেটা তুমি বানাইছো যার মধ্যে একটা চেন পুরান একটা চেন নতুন, এটাকে আবার পুনরায় প্যাচ দিতে হবে। এটা প্যাচ দেওয়ার সময় যদি অতিমাত্রায় প্যাচ খেয়ে যায় তখন তো আবার নতুন ডিএনএ ভালো তৈরি হবে না। এই অতিমাত্রায় পেঁচানোটাকে রক্ষা করে টপোআইসোমারেজ। ডিএনএ হেলিকেস কি করতেছে দেখো, রেপ্লিকেশন ফর্কে ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দিচ্ছে। তাহলে সর্বপ্রথম প্যাচ খুলে দেয় কে, ডিএনএ হেলিকেস। পলিমারেজটা কি করতেছে, এই যে নিউক্লিওটাইডগুলোকে এনে জোড়া দিচ্ছে। তাহলে নিউক্লিওটাইড অণু যুক্ত করে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত নির্দেশিত পরিপূরক স্ট্যান্ড বা শিকল, অর্থাৎ নতুন চেইন যে তৈরি করতেছে একটা করে নিউক্লিওটাইড এনে 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 এনে, ওই কাজটা করতেছে ডিএনএ পলিমারেজ। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এই যে একক স্ট্যান্ডে সংযুক্ত হবে যাতে পুরান পুরান আবার হেলিক্স তৈরি না করে, পুরান পুরান প্যাচ খেয়ে না যায়। এবার দেখো লাইগেস এনজাইম কি করে, ওকাজাকি খণ্ডগুলোকে পরিপূরক স্ট্যান্ডে সংযুক্ত করে। তাহলে ওকাজাকি খণ্ডগুলোকে তো গ্যাপ গ্যাপ ভাবে তৈরি হয়, ডিএনএর মধ্যে তো গ্যাপ রাখা যাবে না, এই দুইটা খণ্ডকে টেনে এনে জোড়া দেয় কোন এনজাইম, ডিএনএ লাইগেস এনজাইম। আর প্রাইমেসটা কি করে, আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে সংযুক্ত করে, অর্থাৎ সর্বপ্রথম যে অংশ থেকে পলিমারাইজেশন শুরু হচ্ছে বা ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রাইমার। প্রাইমারের কাজে সহায়তা করতেছে কোন এনজাইম, প্রাইমেস এনজাইম।